ইরানের সাথে আলোচনায় প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প। খামেনিকে হত্যায় অবসান হবে সংঘাতের, মন্তব্য নেতানিয়াহুর। ভয়াবহ হামলার প্রস্তুতি তেহরানের। ইরান ইসরায়েল সংঘাতে আমদানি রপ্তানিতে এখনও কোনো প্রভাব পড়েনি, জানালেন অর্থ উপদেষ্টা। আগের দরেই আনা যাচ্ছে জ্বালানি। আস্থা ভোট, অর্থ বিল ছাড়া এমপিদের মত দিতে ছাড় বিএনপির। লন্ডন বৈঠকের জেরে ঐকমত্য কমিশনের সভা বয়কট জামায়াতের। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। মেয়র হিসেবে সভার পরদিনে উল্টো সুর ইশরাকের। শপথ না নেওয়া পর্যন্ত আনুষ্ঠানিক দায়িত্ব নয়, প্রশাসক নিয়োগে ৯/৬ অভিযোগ। ডেঙ্গুর নতুন হটস্পট কুমিল্লায়। চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে মশার বিস্তার রোধে নেই কার্যক্রম। স্বাগত। এখন বিকেলে সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। খামেনিকে হত্যার মধ্য দিয়ে ইরানের সঙ্গে শত্রুতা বন্ধ না হলেও সংঘাতের অবসান ঘটবে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের বাসিন্দাদের অবিলম্বে শহর ছাড়তে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি সংঘাত বন্ধে ভাইস প্রেসিডেন্ট ও মধ্যপ্রাচ্যের বিশেষ প্রতিনিধিকে তেহরানে পাঠানোর পরিকল্পনা করেছেন তিনি। এরই মধ্যে ইসরায়েলের সামরিক স্থাপনা ও মোসাদ অপারেশন প্ল্যানিং সেন্টারে হামলার দাবি করেছে ইরান। সংঘাতের ৫ দিন পর এসে ইসরায়েলের প্রতি নিন্দা জানিয়েছে ২১টি মুসলিম রাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। ভোরের আলো ফুটতেই তেল আবিব সহ ইসরায়েলের বেশ কয়েকটি শহরে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। বন্দরনগরী হাইফা এবং মধ্য ও ইসরায়েলের উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেনের সঙ্গে বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ইরানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। এছাড়া ইরানের বিপ্লবী গার্ডের জ্যেষ্ঠ কমান্ডার আলী সাদমানিকে হত্যার দাবি করেছে তেল আবিব। তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। জবাবে রাজধানী তেহরান সহ ইরানের বেশ কয়েকটি শহরে তীব্র বোমাবর্ষণ শুরু করে ইসরায়েল। নাতাঞ্জ পারমাণবিক স্থাপনার কাছে একটি ইসরায়েলি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে তেহরান। এছাড়া নিজেদের আকাশসীমা বন্ধের সময়সীমা বাড়িয়েছে ইরান। রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনে ইসরায়েলি হামলাকে কাপুরুষতার সর্বোচ্চ পর্যায় বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর প্রতিবাদে ইসরায়েলে ইতিহাসের ভয়াবহতম আক্রমণ চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সোমবারের হামলায় প্রাণ হারান টেলিভিশনটির বেশ কয়েকজন কর্মকর্তা। ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনার পর ইসরায়েলি হামলার কেন্দ্রবিন্দু এখন রাজধানী তেহরান। আর তাই ইসরায়েলি প্রধানমন্ত্রী ও সামরিক বাহিনীর নির্দেশনার পর তেহরানের বাসিন্দাদের শহর ছাড়তে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান সংঘাতের মধ্যেই G7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে দেশে ফেরার পর ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তেহরানের বাসিন্দাদের সতর্ক করে দেন তিনি। বলেন, এই মুহূর্তে বাসিন্দাদের উচিত দ্রুত তেহরান ত্যাগ করা। যদিও এর পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি ট্রাম্প। ট্রাম্পের এমন বক্তব্যের পরপরই নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছেন তেহরানের সাধারণ মানুষ। সড়কে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। শহরটিতে প্রায় ১ কোটি বাসিন্দার বসবাস। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা ব্যবহারের কথা ভাবছে ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক ডেকেছেন ট্রাম্প। ইরানের সঙ্গে বৈঠক আয়োজনে কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন তিনি। তবে G7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে ফিরে আসার সঙ্গে মধ্যপ্রাচ্য সংঘাতের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে দুই পক্ষের চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক আলোচনার উপর জোর দিচ্ছেন বিশ্ব নেতারা। G7 সম্মেলনে যৌথ বিবৃতিতে নেতারা আবারও উচ্চারণ করেন, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, ইরান সরকারকে উৎখাতের পরিকল্পনা আরও বিপদ ডেকে আনবে। Le président s'est exprimé il y a quelques minutes pour dire qu'il y avait des discussions qui étaient en cours. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে দেশটির সঙ্গে শত্রুতা বন্ধ না হলেও সংঘাতের অবসান ঘটবে। এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির জন্যই মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়ছে।
clenched our teeth. We did everything we could. চলমান উত্তেজনায় নিজ দেশের নাগরিকদের ইরান ও ইসরায়েল ত্যাগ করার নির্দেশ দিয়েছে ভারত, চীন, দক্ষিণ কোরিয়া সহ বেশ কিছু দেশ। যদিও যুক্তরাষ্ট্র বলছে এই মুহূর্তে মার্কিন নাগরিকদের ইসরায়েল ত্যাগ করার মতো পরিবেশ তৈরি হয়নি। এদিকে সংঘাতের 5 দিন পর ইরানের পক্ষে মুখ খুলতে শুরু করেছে মুসলিম দেশগুলো। মিশরের নেতৃত্বে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক সহ 21টি মুসলিম দেশ যৌথভাবে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে। একই সঙ্গে পরমাণু নিরস্ত্রীকরণেরও আহ্বান জানায় দেশগুলো। তানভীর জানি, এখন বিশ্ব। ইরান ইসরায়েল সংঘাতের কূটনৈতিক সমাধান হবে নাকি সামরিক হস্তক্ষেপ আরও দীর্ঘায়িত হবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এই সংঘাত মধ্যপ্রাচ্যে জন্ম দিতে পারে নতুন এক যুদ্ধের। এমন আশঙ্কায় সংঘাতে সরাসরি যুক্ত হওয়া থেকে যুক্তরাষ্ট্রকে দূরে সরিয়ে রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরমাণু জ্ঞান নখদর্পণে থাকা এক জাতির পরমাণু কার্যক্রম ধ্বংস করে দিয়েও ইসরায়েল ইরানকে দমাতে পারবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। হামলা, পাল্টা হামলা আর ক্রমাগত হুমকিতে দীর্ঘ 8 দশক পর দেখা দিয়েছে পারমাণবিক সংঘাতের আশঙ্কা। আরও জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ইরান ইসরায়েল সংঘাতের 1 সপ্তাহ হতে চলল। 5 দিন ধরে একটানা বিমান, বোমা, ড্রোন আর মিসাইল দিয়ে চলছে হামলা পাল্টা হামলা। সংঘাতের শেষ কোথায় তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। দুই দেশই পুরোদমের সংঘাত চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন করে বরাবরের মতোই ইরানের বিরোধিতা করছে, কিন্তু সরাসরি এই যুদ্ধে না জড়িয়ে নিয়েছে কৌশলগত এক অবস্থান। সামরিক হস্তক্ষেপের মধ্য দিয়ে যতটুকু আদায় করে নেওয়া যায় সে বিষয়ে ইসরায়েলকে চাপ দিচ্ছেন ট্রাম্প। ইসরায়েলের সামরিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN এর বিশ্লেষণ বলছে, ইসলামিক প্রজাতন্ত্রের পরমাণু আর ব্যালিস্টিক মিসাইলের হুমকি পুরোদমে শেষ করে দিতে চায় তেল আবিব। হুমকি মোকাবিলায় সামরিক চাপ কতদিন অব্যাহত থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী বরাবরই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল, কিন্তু সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ শুরু হতে দিতে না চাওয়া যুক্তরাষ্ট্রের ওপর ভরসা করতে পারছে না তেল আবিব। সূত্র বলছে, যুদ্ধে সম্পৃক্ত হওয়া নিয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে ইসরায়েলের, কিন্তু ডোনাল্ড ট্রাম্প সংঘাত থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখেছেন। বিশ্লেষণ বলছে, ইরানের পরমাণু বিজ্ঞানী ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ধ্বংস করে ফেললেও দেশটির পরমাণু সক্ষমতা এখনও পশ্চিমাদের ধারণার বাইরে। ফোর্দোর মতো কোনো পরমাণু কেন্দ্রের অবস্থান মাটির গভীরে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা, আগ্নেয়াস্ত্র ছাড়া ইসরায়েল যত চেষ্টাই করুক, যুদ্ধ দীর্ঘায়িত করলেও ইরানের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারবে না তারা। এমন সত্য উপলব্ধি করতে না পেরে মধ্যপ্রাচ্যে আরও একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্ম দিচ্ছেন বেনিয়ামিন নেতানিয়াহু, এমনটাও মনে করছেন অনেকে। ইসরায়েল বরাবরই বলে আসছিল, ইরান যেন পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, সেই সতর্কবার্তা হিসেবে প্রথম হামলা চালিয়েছিল তেল আবিব। কিন্তু মধ্যপ্রাচ্যের নতুন এই সংঘাত মোড় নিয়েছে অন্যদিকে। 13 জুন শুরু হওয়া এই সংঘাতের পর পরমাণু শক্তিধর সব দেশই আত্মরক্ষার জন্য পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলছে। কোনো দেশ ইরানকে সমর্থনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিউক্লিয়ার ওয়েপন ব্যবহারের হুমকি দিচ্ছে। এতে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে তৈরি হয়েছে আরও একটি পরমাণু যুদ্ধের শঙ্কা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণে রেখে আমদানি বিষয়ে সরকারের প্রস্তুতির কথা জানিয়ে অর্থ উপদেষ্টা বলেছেন, আপাতত ব্যবসা বাণিজ্যে এই সংঘাতের কোনো প্রভাব পড়েনি। আগের দরেই জ্বালানি সহ প্রয়োজনীয় পণ্য আমদানি হচ্ছে। সকালে সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে একথা জানান অর্থ উপদেষ্টা। আজহার লিমনের প্রতিবেদন। বিশ্ব জ্বালানির আধার মধ্যপ্রাচ্য এখন উত্তপ্ত ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতিতে, যেখানে নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে পারস্য উপসাগর আর ওমান সাগরকে সংযোগ করা 34 কিলোমিটারের এই হরমুজ প্রণালী। বিশ্ব বাণিজ্যের এই রুটে বছরে শুধু 3 ভাগের 1 ভাগ জ্বালানি পরিবহন হয় না, তেল সমৃদ্ধ ইরাক, ইরান, সৌদি আরব, ইয়েমেন কিংবা ওমানের জ্বালানি তেল সরবরাহের প্রধান রুট এটি। 2019 সালের এক হিসাব, ওই বছরে একদিনেই এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়েছিল প্রায় 2 কোটি ব্যারেল খনিজ তেল। ইসরায়েলের ব্যাপক আক্রমণের পর যখন তেল আবিবে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরান, তখন যুদ্ধের অংশ হিসাবে এই প্রণালীও বন্ধের হুমকি দিয়েছে ইরান। এমন অবস্থায় জ্বালানি তেলের দাম বাড়ার যে শঙ্কা, সেখানে কি করবে বাংলাদেশ, এ নিয়ে প্রশ্ন করা হয় অর্থ উপদেষ্টাকে। প্রশ্ন, ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করেছি ওটা এফেক্ট করে নাই। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে। ভাগ্য ভালো
যে ওই প্রাইসে আমরা পাবো। অর্থ উপদেষ্টা বলেন, যেহেতু এই প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ, সেহেতু এই যুদ্ধ পরিস্থিতির দিকেই নজর রাখছে সরকার। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। মঙ্গলবারের সরকারি ক্রয় সংক্রান্ত সভায় জ্বালানি ও সার বিষয়ে কয়েকটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। আজহার লিমন, এখন, ঢাকা। ইরান ইসরায়েল সংঘাত ও প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন করছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। সরাসরি চলে যাচ্ছে সেখানে। ভবনে হামলার সময় আমাদের 8 জন বাংলাদেশি ওখানে ছিলেন, তারা সবাই মানে কোনো ক্ষতিগ্রস্ত হন নাই, সবাই ভালো আছেন। এই ইরান ওখানে সম্ভবত বাংলা বেতার বাংলা বিভাগ একটি আছে, সেই বিভাগে কাজ করেন তারা। আরো কিছু বাংলাদেশি ওখানে আছেন যারা ট্রাভেল করছেন, ওখানে বেড়াতে বা কোনো কাজে ট্রাভেল করছেন, এবং কিছু ছাত্র ছাত্রীও আছে। তো আমরা যাদেরকে নিয়ে উদ্বিগ্ন তারা হচ্ছে যারা তেহরানে আছে, এবং এই সংখ্যা কতজন হবে, 400 বা এরকম, না 100 কারো কম। তেহরানে কিছু বাংলাদেশি আছে যারা এখন এই হামলার সবচেয়ে মানে হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। তাদেরকে আর আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদের জন্যই আমরা এখন কাজ করছি, যাতে এরা নিরাপদে থাকতে পারে। তা আমরা এই তেহরানে যে বাংলাদেশিরা আছেন এবং আমাদের দূতাবাসে যারা কাজ করছেন তাদেরকে নিরাপদে সরে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছি, এবং তাদেরকে নিরাপদে মানে তেহরান থেকে দূরে কোথাও কিছু সময়ের জন্য রাখার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। আমাদের দূতাবাস এই যুদ্ধ অবস্থার মধ্যেও আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে। আপনারা জানেন যে আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ দূতাবাস তেহরানে হটলাইন চালু করেছি, যাতে বাংলাদেশি যারা আছে তাদেরকে আমরা সেবা প্রদান করতে পারি। আমাদের দূতাবাস যুদ্ধ বা অবস্থার মধ্যেও আমাদের যে সেবামূলক কাজগুলি আমাদের বাংলাদেশিদের প্রবাসী বাংলাদেশিদের জন্য, সেগুলো তারা পালন করে যাচ্ছে। একই সাথে তারা নিয়মিত আমাদেরকে এই যুদ্ধের আপডেট জানাচ্ছে, এবং যুদ্ধের আপডেটের সাথে পাশাপাশি অন্যান্যরা কিভাবে তাদের নাগরিকদেরকে ওখান থেকে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছে সেই বিষয়ে আমাদেরকে নিয়মিত জানাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং চলছিল। সরাসরি ছিলাম শেখ। লন্ডনের প্রধান উপদেষ্টা ও বিএনপির যৌথ বিবৃতিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দিনের সংলাপ বয়কট করেছে জামায়াতে ইসলামী। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া এমপিরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছে বিএনপি। আর এনসিপি ও গণ অধিকার পরিষদের অভিযোগ, নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করায় নিরপেক্ষতা হারিয়েছে সরকার ও কমিশন। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের প্রতিশ্রুতি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক চলমান। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদে নারীর প্রতিনিধিত্ব, প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত অমীমাংসিত বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আবারও বৈঠকে বসে কমিশন। তবে লন্ডনে অন্তর্বর্তী সরকার ও বিএনপির যৌথ বিবৃতিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আখ্যা দিয়ে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের সংলাপ বয়কট করেছে অন্যতম বড় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। প্রধান উপদেষ্টা লন্ডনে যে বৈঠকটি করেছেন, সেই বৈঠকের মাধ্যমে যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে, এই প্রশ্ন উঠেছে যে সরকার যে প্রক্রিয়াগত একটা ভুল এখানে করেছে, যেটা আমাদের পলিটিক্যাল কালচারের পরিপন্থী। এই জন্য আজকের বৈঠকটা আমরা অন প্রটেস্ট অংশগ্রহণ করিনি। এই দফায় ঐকমত্যের বিষয়ে অগ্রগতি হয়েছে। আস্থা ভোট ও অর্থ বিল ছাড়া দলের সদস্যরা সংসদে দলের বিপক্ষে ভোট দিতে পারবে, এই সংস্কারে একমত হয়েছে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল। আস্থা ভোট এবং অর্থ বিল, এই দুইটা বিষয় বাদে ৭০ অনুচ্ছেদে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারবেন দলের বিপক্ষেও।
আমাদের দলের অবস্থান হচ্ছে, তার সাথে আমরা লিখিত প্রস্তাবে যেটা আগে দিয়েছিলাম, জাতীয় নিরাপত্তার বিষয় উইদিন ব্র্যাকেট যুদ্ধ পরিস্থিতির মতো কোনো বিষয় থাকলে সেই ক্ষেত্রেও সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন না। এদিকে প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের কার্যক্রম বিএনপির দিকে ঝুঁকে যাওয়ার অভিযোগ করে জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি ও গণ অধিকার পরিষদ। জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয় এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। 70 অনুচ্ছেদের অর্থ বিল, আস্থা ভোট ছাড়াও সংসদের স্থায়ী কমিটির পদ নিয়ে ঐকমত্যে পৌঁছানোর কথা জানায় অন্যান্য দল। প্রধানত 3টা বিষয় আলোচনা তুলেছেন, 2টা বিষয় মোটামুটি এক জায়গায় আমরা ঐকমত্য পোষণ করতে পেরেছি, আরেকটা বিষয় আলোচনা চলছে। অর্থ বিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা, সংবিধান সংশোধন। কিন্তু অনেকেই বলেছে যে বাংলাদেশে এই পর্যন্ত যে কয়েকবার সংবিধান সংশোধন হয়েছে অনেকটা দল এবং ব্যক্তির স্বার্থে, কাজে এই ক্ষেত্রে এখানে পাশ করা ঠিক হবে না। সংসদের সরকার গঠনের আস্থা ভোট এবং বাজেট, এই দুটো বিষয়ে ব্যতি রেখে বাকি সকল প্রশ্নে সবাই ভোট দিতে পারবেন, এ বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে। এর আগে সকালে সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আগামী মাসে জুলাই সনদ ঘোষণায় সংকল্পবদ্ধ জাতীয় ঐকমত্য কমিশন। সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। কাঠামোগত দিক থেকে আমরা চেষ্টা করছি যে নির্দিষ্ট বিষয়ে প্রতিদিন, আগামী কয়েকদিনের নির্দিষ্ট বিষয়ে আপনাদের জানানো হয়েছে, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব, কিন্তু এটা কোনো আমরা যে সব প্রতিদিনই শেষ করতে পারবো এরকম কোনো নিশ্চয়তা নেই। দলগুলোর সাথে সংবিধান সংশোধনের মতো বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে ঐকমত্য পৌঁছাতে আগামী 3 কর্মদিবস সকাল সন্ধ্যা বৈঠক করার কথা জানায় কমিশন। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। মেয়র হিসেবে সোমবার নগর ভবনে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের সাথে বৈঠকের পরদিনই বিএনপি নেতা ইশরাক হোসেন বললেন, শপথ নেয়ার আগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন না তিনি। সকালে নগর ভবনের সামনে সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি স্থানীয় সরকার উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের প্রতি আহ্বান জানান। বিস্তারিত সেউল আহমেদের প্রতিবেদনে। সোমবার নগর ভবনের কনফারেন্স রুমে ডিএসসিসি কর্মকর্তাদের সঙ্গে সভা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন, যা ছিল নগর ভবনে তার প্রথম সভা। সেই সভার ব্যানারে ইশরাক হোসেনের নামের সঙ্গে লেখা ছিল মাননীয় মেয়র। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে ঈদের আগে টানা 18 দিন ও ঈদের পর আবারও আন্দোলনে তার সমর্থকরা। আন্দোলনের এক পর্যায়ে নিজেকে জনতার মেয়র হিসেবেও ঘোষণা দিয়েছিলেন তিনি। মঙ্গলবারও মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখে ইশরাক হোসেনের সমর্থকেরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল এসে জড়ো হতে থাকে নগর ভবনে। এ সময় তারা তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন। এখন যারা আছে তারা বাণিজ্য করতেছে এবং তারা কি অল্প পানির মাছ বেশি পানিতে পড়ে গেছে। এই নগর ভবনে ইশরাকরে এই মেয়র পদে বসাই দিয়া অফিস করার জন্য আমরা এই আন্দোলনে নামছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় যদি ওনাকে পারমিটটা না করে তাহলে আমরা তো আসলে এই উপদেষ্টাদের পদত্যাগই আমরা দাবি করি। যদি 2 উপদেষ্টা পদত্যাগ না করে আমরা আন্দোলন চালিয়ে যাব। এই 2 উপদেষ্টা জনগণের রায় এবং আদালতের রায়কে অবমাননা করেছে, দৃষ্টতা দেখিয়েছে। বেলা 12টার দিকে নগর ভবনে আসেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এ সময় তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সোমবারের সভা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইশরাক হোসেন বলেন, শপথ পাঠ না করানো পর্যন্ত মেয়র হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব পালন করবেন না। জরুরি সেবা এবং পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে দৈনন্দিন সেবা অর্থাৎ জন্ম মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট, এই বিষয়গুলা যাতে চলমান থাকে সেটিকে নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে
এটার সাথে যারা যুক্ত রয়েছে ওয়ার্ড সচিবরা, তাদের সাথে আমরা বৈঠক করে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি, এটি আমি করছি। কিন্তু অফিসিয়ালি মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার জন্যে স্থানীয় সরকার যে আইন রয়েছে 2009 সালে গৃহীত এবং 2010 সালে তার বিধিমালা গৃহীত হয়, সেই অনুযায়ী অবশ্যই শপথ গ্রহণ অনুষ্ঠানটি আয়োজন করতে হবে। বিশ্বাস করেন, যদি ওটা না থাকতো আমি এতদিন মেয়রের পদবি নিয়ে বসে থাকতাম। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেন ইশরাক হোসেন। এসব অভিযোগ খতিয়ে দেখতে দুদককে আহ্বান জানান তিনি। মূলত স্থানীয় সরকার উপদেষ্টা রাজনৈতিক ও আর্থিক অন্যায়ভাবে লাভবান হওয়ার জন্যে তার পছন্দের একজন ব্যক্তিকে প্রশাসক নিয়োগ করে আর্থিক ও রাজনৈতিকভাবে ফায়দা লোটার চেষ্টা করছেন। আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে দিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। সুরাহা না হওয়া পর্যন্ত এ আন্দোলন থামবে না বলেও হুঁশিয়ারি দেন ইশরাক হোসেন। এখান থেকে পেছনে ফেরে আসার কোন রাস্তা আপনারাই খোলা রাখেন নাই। সিউল আহমেদ, এখন, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ চলবে। এদিকে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেন, গণহত্যার বিচার হবে আন্তর্জাতিক মানদণ্ড মেনে। আরও জানাচ্ছেন রাব্বি হোসেন। নৃশংস হত্যাযজ্ঞ শেষে একটি গণঅভ্যুত্থানের পর এখন দেশের মানুষ তাকিয়ে গণহত্যার বিচারের। জুলাই আগস্ট নৃশংস হত্যাযজ্ঞের 11 মাসের মাথায় যাত্রা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর কার্যক্রম। মঙ্গলবার প্রথমবারের মতো এজলাসে বসেন 3 বিচারপতি। রীতি অনুযায়ী এদিন তাদের দেয়া হয় সংবর্ধনা। সংবর্ধনায় অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, গণহত্যার বিচারের প্রত্যাশা পূরণের পাশাপাশি বিচারের মান নিয়ে যেন কেউ প্রশ্ন তুলতে না পারে তা নিশ্চিত করতে হবে। এই ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেই বাংলাদেশের ইতিহাসে আর যাতে কেউ ক্ষমতায় টিকে থাকার জন্য দিনের ভোট রাতে করতে সাহস না করে, সে যেই হোক, সেই আলোর পথ দেখানোর জন্য হলেও আন্তর্জাতিক মানদণ্ডে এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রয়োজন। এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আর কখনো যেন গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড না ঘটে, সে কারণে গত 16 বছরে ঘটে যাওয়া সব অপরাধের বিচার করতে হবে। বাংলাদেশে গত 15 বা 15.5 বছরে যে ধরনের গুমের কালচার তৈরি করা হয়েছিল, যে ভিন্ন মত, সরকারের সমালোচনা অথবা সরকারের জন্য কেউ যদি চ্যালেঞ্জ হয়ে উঠত, তাকে প্রথমে সার্ভেইলেন্সের মধ্যে রেখে তাকে গুম করা হতো, তাকে বছরের পর বছর আটকে রাখা হতো বিনা বিচারে, পরিবারকে কোনো তথ্য না দিয়ে তাদেরকে টর্চার করা হতো। সংবর্ধনায় ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বলেন, আমাদের হুমকি দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে ন্যায় বিচার থেকে সরানো যাবে না। দুটো ট্রাইব্যুনালে দেয়া হবে যাতে একই সাথে অনেকগুলো মামলার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া যায়, এবং সেই প্রত্যাশা থেকেই আজকে এটার যাত্রা শুরু হয়ে গেল। ইনশাল্লাহ আগামী দিনে বিচারের অগ্রগতি দেশবাসী এবং জাতি দেখতে পাবে। এদিকে জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে 24 জুন আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করেছেন ট্রাইব্যুনাল। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই দিন হাজির না হলে তাদের অনুপস্থিতিতে বিচার কাজ সম্পন্ন করা হবে। গ্রেফতারি পরোয়ানা জারির পরেও ওনারা কেউই ট্রাইব্যুনালে হাজির হননি। সেই মর্মে পুলিশের হেডকোয়ার্টার্স থেকে ট্রাইব্যুনালে রিপোর্ট এসেছে যে তারা দেশের বাইরে আত্মগোপনে আছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। বরগুনার পর এবার কুমিল্লাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করা হয়েছে। কয়েকটি জোনকে চিহ্নিত করা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। ভয়াবহতার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন আইইডিসিআর এর বিশেষজ্ঞ দল। বিস্তারিত প্রতিবেদনে। আষাঢ়ে উপকূল জুড়ে যেন বইছে শোকের শ্রাবণধারা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বাদল দিনে চিরবিদায় নেয়া বরগুনার হিউলিবুনিয়া গ্রামের কৃষক বাদলের পরিবারে শোকের মাতম। গ্রামের কৃষক কিংবা জেলে সকলেই ডেঙ্গু আতঙ্কে। তবে জেলার সবচেয়ে ঝুঁকিপূর্ণ পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়ন। উপকূলীয় অঞ্চল হওয়ার পরও এখানে কেন ডেঙ্গুর ভয়াবহতা, সেই কারণ অনুসন্ধানে গবেষণার কাজ শুরু করেছেন বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর বিশেষজ্ঞ দল।
কেন ডেঙ্গু বেড়েছে শুধু তা দেখব না, আমরা পরবর্তী পর্যায়ে এর জন্য আমরা কি ব্যবস্থা নিতে পারি এর জন্য একটা সার্ভেও করবো। আমরা পরবর্তীতে আমাদের অধিদপ্তর, আমাদের ডাইরেক্টর ম্যাডাম এবং আমাদের মিনিস্ট্রি আপনাদেরকে এই ব্যাপারে ব্রিফিং করবে। এদিকে প্রশাসনের পদক্ষেপে দুদিনেই শহরের বর্জ্য ব্যবস্থাপনার ব্যাপক পরিবর্তন এসেছে। জলাবদ্ধতা নিরসন ও হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে আরও পদক্ষেপের কথা জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদেরকে এখানে 10 জন ডাক্তার, 10 জন নার্স এবং পর্যাপ্ত পরিমাণ আইভি স্যালাইন সরবরাহ করা হয়েছে। আমাদের এছাড়াও আমাদের যে 250 শয্যা বিশিষ্ট যে হসপিটাল, সেই হসপিটালের পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টি ছিল সেটিও আমরা এখানকার আমাদের যে পৌরসভা এবং স্থানীয় যে সাধারণ জনগণ সকলকে নিয়ে আমরা মোটামুটি একটি সুন্দর অবস্থানে নিয়ে আসতে পেরেছি। মঙ্গলবার সকাল 11টা পর্যন্ত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে আরও 82 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1985 জনে, আর মৃত্যু হয়েছে 5 জনের। বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা 10 জনের বেশি। এদিকে কুমিল্লাতেও আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী, তবে সংক্রমণ সবচেয়ে বেশি দাউদকান্দি পৌরসভায়। এরই মধ্যে 5 ও 6 নম্বর ওয়ার্ডকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, বছরের শুরু থেকে ডেঙ্গুর সংক্রমণ শুরু হলেও ঈদের ছুটিতে তা ভয়াবহ রূপ নেয়। অনেক রোগী আছে যারা অবহেলা করে আমাদের এখানে চিকিৎসা নিতে আসছেন না, কিন্তু পরবর্তীতে খারাপ হয়ে আসতেছেন। আমরা নিজেরা আমাদের কর্মীদের মাধ্যমে, স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছি। আপনারাও যদি মিডিয়ার মাধ্যমে একটু সচেতন করেন মানুষকে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। দাউদকান্দি উপজেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত 7 শতাধিক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু 5 ও 6 নম্বর ওয়ার্ডেই আক্রান্ত হন 5 শতাধিক মানুষ। এছাড়া আক্রান্তদের মধ্যে 3 জনের মৃত্যু হয় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায়। সাদাত শাহেদ, এখন। চট্টগ্রামে করোনায় 1 জনের মৃত্যু নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে। গেল 1 সপ্তাহে জেলায় অন্তত 28 জন সংক্রমিত হয়েছেন এই ভাইরাসে। করোনা ওয়ার্ড প্রস্তুতে ও ভ্যাকসিনের মজুত বাড়ানো হয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শোয়েব রহমানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা, ক্রমে বাড়ছে সংক্রমণ। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতে বাড়ছে করোনা পরীক্ষার জন্য আসা রোগীর ভিড়। সোমবার চট্টগ্রামের মিরসরাই উপজেলায় করোনা সংক্রমিত হয়ে 75 বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর তথ্য জানিয়েছে সিভিল সার্জনের কার্যালয়, যিনি কিডনি সহ অন্যান্য জটিলতায় ভুগছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। আমরা বলছি, যাদেরই জ্বর, সর্দি, কাশি বা কোনো উপসর্গ দেখা যাবে, তারা সরকারি হাসপাতালগুলোতে বা ডাক্তারের চেম্বারে গিয়ে পরামর্শ নেবেন। আতঙ্কিত না হয়ে, কোভিড নিয়ে আতঙ্কিত না হয়ে, বরং চিকিৎসকের পরামর্শ অনুসারে তারা কি পরীক্ষা নিরীক্ষা করাবেন সেটা ঠিক করবেন। এদিকে চট্টগ্রামে করোনার চিকিৎসায় জেনারেল হাসপাতালে 15 শয্যা ও 5টি আইসিইউ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 50 শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেমন হাসপাতালকেও ব্যবহার করা হবে প্রয়োজন অনুযায়ী। প্রতিনিয়ত বসছি আমরা সেন্ট্রালে, আমাদের ডিজি হেলথের মাধ্যমে তারা প্রকুরমেন্টের ব্যবস্থা নিচ্ছে, এবং যেখানে আমাদের সেই জন্য ডেইলি চাহিদা কোথায় কীরকম আছে এগুলি তারা চাহিদা দিয়ে সেন্ট্রালকে আমরা অবৈধ করছি, সেইভাবে তারা যাতে এবং সেইভাবে তাদের উদ্যোগ নিচ্ছে। করোনা পরীক্ষায় এখনো পুরোদমে চালু হয়নি RT-PCR এর টেস্ট। কিট সংকট ও রোগীর চাপ তেমন না থাকায় এখনো সক্রিয় হয়নি সবগুলো কেন্দ্র। সরকারিভাবে এ পরীক্ষার ফি 100 টাকা, আর বেসরকারিতে 3000 টাকা। সরকারিতে পর্যাপ্ত সুযোগ না থাকায় বাড়তি খরচে টেস্ট করাতে হচ্ছে রোগীদের। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড শুরু সহ নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। 10 জুন থেকে এখন পর্যন্ত 40 জন করোনা পরীক্ষা করিয়েছেন, এর মধ্যে 6 জনের করোনা পজিটিভ। এবারে করোনার যাতে এই ভোগান্তি না হয়, চিকিৎসা সুন্দরভাবে হয়, সেদিকে যদি হাসপাতাল কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ রাখে। গত বছরের লক্ষণটা আপডেট পরিবর্তন হয়ে আসতেছে, সেটা আমাদের সকলকে সচেতন হতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিসে পর্যাপ্ত কিট সরবরাহ করা সহ ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগেও করোনা পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া হাসপাতালের নতুন ভবনের 20 শয্যার আইসোলেশন ওয়ার্ড ও আইসিইউ প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত ওয়ার্ডে কোনো করোনা রোগী ভর্তি নেই। আমাদের এখনো কোনো ভর্তি রোগী নাই। যদি রোগী ভর্তি হয় তাহলে আমরা এই 40টা বেডের পরে
পরেও আমরা নতুন বেড এক্সটেনশন করব আর কি। আর হচ্ছে আমাদের আইসিইউ বেড 10টা রেডি আছে। আইসিইউতে একজন রোগী ছিল, সে গতকাল সুস্থ হয়ে গেছে, তাকে আমরা ছেড়ে দিয়েছি। এখন আপাতত আইসিইউ 10টা বেডই আছে। যদি রোগী বেশি ভর্তি হয় বা আইসিইউ লাগে তাহলে আমরা বেডের সংখ্যা আরও এক্সটেনশন করবো ইনশাল্লাহ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে করোনা ঝুঁকি থাকলেও পর্যাপ্ত কিট না থাকায় ব্যাহত হচ্ছে শনাক্তের কাজ, রয়েছে আইসোলেশন ও অন্যান্য সরঞ্জাম সংকটও। শোয়েব রহমান, এখন। যশোরের মনিরামপুরে নগদের 2 কর্মকর্তার কাছ থেকে 55 লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। দুপুরে উপজেলার কুয়াদা জামতলা এলাকায় 4 দুর্বৃত্ত অস্ত্রের মুখে এই টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেন তারা। নগদের যশোর শাখার ম্যানেজার রবিউল ইসলাম জানান, তিনি ও অ্যাকাউন্টস অফিসার মমিনুর ইসলাম প্রাইভেট কারে যশোর থেকে 55 লাখ টাকা নিয়ে মনিরামপুর উপজেলা অফিসে পৌঁছে দিতে যাচ্ছিলেন। তারা কুয়াদা জামতলা এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের থামানোর চেষ্টা করে। এ সময় চালক এগিয়ে যাওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি তাদের সামনে পড়ে যাওয়ায় আটকে যান তারা। পরে 999-এ ফোন করলে ঘটনাস্থলে যায় পুলিশ। চলতি অর্থবছর শেষ হওয়ার 15 দিন আগে এই কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইল ফলক ছুঁয়েছে চট্টগ্রাম বন্দর। জুলাই আন্দোলন, বন্যাসহ নানা প্রতিকূলতার মধ্যেও 15 জুন পর্যন্ত রেকর্ড 31,71,779 TEUS কন্টেইনার হ্যান্ডলিং করেছে দেশের প্রধান এই সমুদ্র বন্দর, যা গেল বছরের চেয়ে প্রায় 4.5% বেশি। তবে ঈদের ছুটি ও বৈরী আবহাওয়ায় সম্প্রতি বন্দরে জাহাজের অবস্থানের সময় বেড়েছে। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। মধ্যপ্রাচ্য সংকট, ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও ডলার সংকটে গেল 2 বছরে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য ছিল স্থবির, যার নেতিবাচক প্রভাব পড়ে বন্দরের অর্জনেও। চলতি অর্থবছরেও জুলাই আন্দোলন, ইন্টারনেট শাটডাউন, বন্যা, কাস্টমস কর্মকর্তাদের কর্মবিরতি, পরিবহন শ্রমিকদের ধর্মঘট সহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় বন্দরকে। তবে প্রবাসী আয় ও রফতানি আয়ের উপর ভর করে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। সবকিছু ছাপিয়ে সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা এবং বন্দরের কিছু সাহসী সিদ্ধান্তে প্রবৃদ্ধি ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। অর্থবছর শেষ হওয়ার 15 দিন আগেই গেল বছরের রেকর্ড ছাড়িয়ে চলতি অর্থ বছরের 15 জুন পর্যন্ত 31,71,000 TEUS কন্টেইনার হ্যান্ডলিং করেছে বন্দর। বছর শেষে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলক ছোঁয়ার প্রত্যাশা কর্তৃপক্ষের। কন্টেইনার অপারেটিং সিস্টেম আধুনিকায়ন, অটোমেশন সুবিধা সহ বন্দর ব্যবহারকারীদের সহযোগিতায় এই সাফল্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যন্ত্রপাতির স্বল্পতা কাটিয়ে উঠলে আগামীতে বিশ্বের বুকে চট্টগ্রাম বন্দর হবে মডেল পোর্ট। বন্দর তো সবসময় আমাদেরকে সাপোর্ট করছে, কোনো রকমের সমস্যা ছিল না। কিন্তু দীর্ঘ বন্ধের সময় আমরা যে সমস্যাটা হয়তো ভেবেছিলাম যে লেবার সংকট হতে পারে, হয়নি। আমরা 10 দিন ভালোভাবে কাটিয়েছি, বন্দরও আমাদেরকে সাপোর্ট করেছে। অনেক যন্ত্রপাতি এখন আসতেছে, কিছু আসছে গিয়েছে, আরও আসবে। যন্ত্রপাতিগুলি যদি সাফিসিয়েন্ট হয়ে যায় তাহলে আমাদের চ্যালেঞ্জিং মোকাবিলা করতে কোনো অসুবিধা নেই। আর ইনশাআল্লাহ আমরা বন্দরের উত্তর থেকে অন্যান্য পোর্টের সাথে যেগুলো পৃথিবীতে যেসব পোর্টগুলি কন্টেনার বা ব্যাগ বালকার করতে অসাধারণ সাফল্য রাখতে, সেটার মধ্যে আমরা অংশীদারিত্ব হতে পারবো ইনশাল্লাহ। উন্নত যন্ত্রপাতি সংযোজন হলেও শ্রমিক সংকটে পণ্য ডেলিভারিতে বিলম্ব হচ্ছে অভিযোগ করে এই বিষয়ে নজর দেওয়ার আহ্বান সিএনএফ এজেন্টদের। পাশাপাশি পূর্ণাঙ্গ অটোমেশন ও ওয়ান স্টপ সার্ভিসে আরও দক্ষ কর্মী নিলে বন্দরের গতি আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ওয়ান স্টপ সার্ভিস আমরা মোটামুটি সন্তুষ্ট, কিন্তু ওখানে অনেক সময় সঠিক জায়গায় সঠিক লোক পাওয়া যায় না। আর যেটা চার্জেস, আমরা টাকা পয়সা জমা দিতে ওখানেও কিছু জটিলতা হয়। তো এই জায়গাগুলি যত্নশীল হলেও একটা রেজাল্ট আসবে বলে আমরা মনে করি। গত অর্থ বছরে বন্দর কন্টেনার হ্যান্ডলিং করেছে 31,68,000 TEUS। বর্তমানে লয়েড লিস্টে বিশ্বের শীর্ষ 100 ব্যস্ততম বন্দরের তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান 64তম। কন্টেনার হ্যান্ডলিংয়ের নতুন রেকর্ড এই অবস্থানকে আরও এগিয়ে নেবে বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম।
শেয়ার বাজারে বিনিয়োগ নীতি লঙ্ঘন ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসান সহ ১৫ জনের নামে মামলা করেছে দুদক। দুপুরে প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। অভিযুক্তদের বিরুদ্ধে ২৫৬,৭০,৩০৪ টাকা আত্মসাৎ এবং ৫৪২,৩১,৫১,৯৮২ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদক জানায় অভিযুক্তরা পরিকল্পিতভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করেছে। তারা সংঘবদ্ধভাবে কেনাবেচার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ারে বিনিয়োগ করতে প্রলুব্ধ করে। শেয়ার মার্কেটে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের জন্য জনাব মোহাম্মদ আবুল খায়ের উপনিবন্ধক সমবায় অধিদপ্তর, জনাব সাকিব আল হাসান এবং জনাব কাজী সাদি হাসান সহ 15 জন বিভিন্ন ব্যক্তির নামে মার্কেট থেকে 256,97,00,000 টাকারও বেশি আত্মসাৎ করা হয়েছে। একই সাথে এই অর্থ স্থানান্তর রূপান্তরের মাধ্যমে 29,94,00,000 টাকারও বেশি বিভিন্নভাবে স্থানান্তর করা হয়েছে। এটা মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। সেই কারণে এই জনাব আবুল খায়ের, জনাব সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার আহমেদাবাদ থেকে লন্ডনগামী আরেকটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট স্থগিত করা হয়েছে। কারিগরি সমস্যার কারণে বিমানটির উড্ডয়ন স্থগিত হয়েছে বলে জানায় ভারতীয় গণমাধ্যম। এদিকে সান ফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান কলকাতায় অবতরণ করানো হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে কলকাতার একটি বিমানবন্দরে অবতরণ করিয়ে যাত্রীদের নিরাপদে বিমান থেকে সরিয়ে আনা হয়। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয় বিমানটির ইঞ্জিনে ত্রুটি ছিল। বিমানের বৈমানিক জানান যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বিমানটিকে অবতরণ করিয়েছেন তিনি। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইরানের সাথে আলোচনায় প্রতিনিধি পাঠাচ্ছেন ট্রাম্প। খামেনিকে হত্যায় অবসান হবে সংঘাতের মন্তব্য নেতানিয়াহুর। ভয়াবহ হামলার প্রস্তুতি তেহরানের। ইরান ইসরায়েল সংঘাতে আমদানি রপ্তানিতে এখনও কোনো প্রভাব পড়েনি জানালেন অর্থ উপদেষ্টা। আগের দরেই আনা যাচ্ছে জ্বালানি। আস্থা ভোট, অর্থ বিল ছাড়া এমপিদের মত দিতে ছাড় বিএনপির। লন্ডন বৈঠকের জেরে ঐক্যমত্য কমিশনের সভা বয়কট জামায়াতের। সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। মেয়র হিসেবে সভার পরদিনে উল্টো সুর ইশরাকের। শপথ না নেওয়া পর্যন্ত আনুষ্ঠানিক দায়িত্ব নয়। প্রশাসক নিয়োগে 9-6 অভিযোগ। ডেঙ্গুর নতুন হটস্পট কুমিল্লায়। চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে মশার বিস্তার রোধে নেই কার্যক্রম। আর এ ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।